প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি সুদীপ পাল, প্রভাষক উদ্ভিদবিদ্যা। আজকে তোমাদের আহ, প্রথম অধ্যায়ের যে টপিক সম্পর্কে আলোচনা করা হবে তা হচ্ছে সাইটোপ্লাজম ও অঙ্গাণু। এবং সাইটোপ্লাজম অঙ্গাণুর মধ্যে তোমরা যে অঙ্গাণুগুলো সম্পর্কে জানতে পারবে সেগুলোর মধ্যে আছে প্লাস্টিড, সেন্ট্রিওল, কোষীয় কঙ্কাল, মাইক্রোবডিজ এবং কোষগহ্বর সম্পর্কে। প্রথমে আমরা আসি প্লাস্টিড সম্পর্কে। আমরা ছবিতে একটি প্লাস্টিড এর গঠন দেখতে পাচ্ছি। যদিও এই প্লাস্টিড সম্পর্কে তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো, এটি প্লাস্টিডের একটি প্রকার ক্লোরোপ্লাস্ট। আমরা প্লাস্টিড সম্পর্কে জানার শুরুতেই জানবো যে সাইটোপ্লাজমের মধ্যে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ এক ধরনের অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। এগুলো সাধারণত আমরা দেখি যে সুকেন্দ্রিক যে কোষগুলো আছে সেইগুলোর মধ্যেই সাধারণত থাকে, তবে ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রাণী কোষের মধ্যে কোনো প্লাস্টিড থাকে না। আমরা গত ক্লাসগুলোতে যখন আমরা সম্পর্কে পড়েছিলাম তখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটা পার্থক্য ছিল এরকম যে উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড ছিল এবং প্রাণী কোষের মধ্যে কোনো প্লাস্টিড ছিল না। প্লাস্টিডের প্রধান কাজই হচ্ছে এরা খাদ্য প্রস্তুত করবে, খাদ্য সঞ্চয় করে এবং ঐচ্ছিকভাবে যে কাজটা করে সেটা হচ্ছে উদ্ভিদের দেহকে কালারফুল বা বর্ণময় এবং আকর্ষণীয় করে তোলা। যে কারণে এই আকর্ষণীয় করে তোলার ফলেই উদ্ভিদগুলো উদ্ভিদগুলোর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কার্য যে হচ্ছে পরাগায়ন। এই পরাগায়নটা সংঘটিত হয় আমরা ধরে নেই যে প্লাস্টিক অবস্থানের কারণে। আমরা উদ্ভিদ কোষের মধ্যে যে প্লাস্টিড গুলো পাই সেটার সূচনা লগ্নে এটা আবিষ্কার এবং নামকরণ করেছিলেন আর্নেস্ট হ্যাকেল এবং এফ.ডব্লিউ. শিম্পার। আমরা ছবি আর্নেস্ট হ্যাকেলকে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমরা প্লাস্টিডের শ্রেণীবিন্যাসে আমরা দেখি যে বর্ণের ভিত্তিতে বা রঙের ভিত্তিতে প্লাস্টিডকে আমরা তিনটা ভাগ করি। এই ভাগগুলো হচ্ছে প্রথমত হচ্ছে ক্লোরোপ্লাস্ট, দ্বিতীয়ত হচ্ছে ক্রোমোপ্লাস্ট এবং সর্বশেষ হচ্ছে লিউকোপ্লাস্ট। আমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আসি। সবুজ রঙের যে প্লাস্টিড, আমরা একটু আগে যেটা বলেছি যে বর্ণের ভিত্তিতে প্লাস্টিডকে শ্রেণীবিন্যাস করা হয়েছে, তো সবুজ বর্ণের প্লাস্টিড গুলোকে আমরা ক্লোরোপ্লাস্ট বলি। এবং এই সবুজ বর্ণ হওয়ার কারণ হচ্ছে যে এই ক্লোরোপ্লাস্ট গুলোর মধ্যে এক ধরনের আহ উপকরণ বা আমরা রঞ্জক পদার্থ বলে থাকি যেটাকে বলা হয় ক্লোরোফিল। ক্লোরোফিল নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকার কারণেই এই প্লাস্টিকগুলো সবুজ বর্ণের হয়ে থাকে। আমরা দেখি যে উদ্ভিদ কোষ যে তার একটি গুরুত্বপূর্ণ মেটাবলিক কাজ সালোক সংশ্লেষণ, সেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ক্লোরোপ্লাস্টের সাহায্যেই কিন্তু সম্পাদন করে থাকে। এবং আমরা এই ক্লোরোপ্লাস্ট গুলোকে সাধারণত গাছের পাতা, কচি কাণ্ড এবং অন্যান্য যে সবুজ অংশগুলো আছে, সাধারণত সবুজ যে অঙ্গগুলো সেই সবুজ অংশগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট পাই। আমরা এই প্লাস্টিডের অর্থাৎ এই ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা অংশ আমরা পরবর্তীতে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে বিস্তারিত জানবো। তো এর মধ্যে গ্রানা নামক একটা অংশ আছে যে অংশে সূর্যের আলোটা সংবন্ধিত হয় বা আবদ্ধ হয় এবং সেটা পরবর্তীতে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই আবদ্ধ যে সৌরশক্তি সেইটা আহ, এর মধ্যে আরেকটা প্লাস্টিডের মধ্যে আরেকটা অংশ আছে স্ট্রোমা। সেই স্ট্রোমার মধ্যে কিছু উৎসেচক বা প্রভাবক থাকে, এগুলোর মাধ্যমে বাতাস থেকে তারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং কোষের মাধ্যমে যে পানিগুলো সংগৃহীত হয় এর মাধ্যমে তারা শর্করা জাতীয় খাবার উৎপাদন করে, এটাকে আমরা সালোক সংশ্লেষণ বলে থাকি। এরপরে আমরা আসতেছি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণ ছাড়া অন্যান্য যে বর্ণের প্লাস্টিড গুলো আছে, অর্থাৎ সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বর্ণের যে প্লাস্টিড সেগুলি হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আমরা এই প্লাস্টিড গুলোর মধ্যে কিছু রঞ্জক পদার্থ দেখি বা বর্ণকণিকা দেখি। এর মধ্যে আছে
আহ, ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোইরিথিন, ফাইকোসায়ানিন এই জাতীয় কিছু আমরা রঞ্জক পদার্থ দিয়ে থাকি। তো যে কারণে এই যে রঞ্জক পদার্থগুলো আমরা দেখতেছি, এগুলোর আবার আলাদা আলাদা কালার বা বর্ণ আছে, যে কারণে এদের উপস্থিতির জন্য উদ্ভিদের বিভিন্ন অংশ বিভিন্ন বর্ণের প্রকাশ ঘটায়। আহ, আমরা বলি কি যে এই প্লাস্টিক অর্থাৎ ক্রোমোপ্লাস্টের প্রভাবেই কিন্তু ফুল, পাতা বা উদ্ভিদের অন্যান্য অংশগুলো কি হয়, আকর্ষণীয় হয়ে ওঠে। এবং যে কারণে আমরা দেখি কি যে রঙিন ফুল, পাতা বা গাজরের মূল যদি বলি, এগুলোর মধ্যে আমরা এই ক্রোমোপ্লাস্টগুলোকে দেখতে পাই। এবং আমরা একটু আগে যে কথাটা বললাম যে এই উদ্ভিদের বিভিন্ন অংশগুলোকে আকর্ষণ করে বলেই কীটপতঙ্গ কিন্তু এদের দ্বারা আকৃষ্ট হয়, এবং কীটপতঙ্গের চলাচল বা আহ, সংস্পর্শের মাধ্যমেই কিন্তু কি হয়, পরাগ প্রক্রিয়াটা সংঘটিত হয়। এই কারণে আমরা বলি কি যে ফুল, ফল এগুলো আকর্ষণীয় হয় বলেই পরাগন প্রক্রিয়াটা সংঘটিত হয়। এই কারণে আমরা পরোক্ষভাবে বলি যে ক্রোমোপ্লাস্ট পরাগায়নে সাহায্য করে। এছাড়া এগুলোর মধ্যে আমরা প্রথমেই যে কথাগুলো বলেছি যে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ, যেগুলো কথা একটু আগে বললাম যে ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোইরিথিন, এই জিনিসগুলো এরা তৈরি করে এবং স্টোর করে রাখে, জমা করে রাখে। আমরা লিউকোপ্লাস্টের কথা বলবো, সর্বশেষ প্লাস্টিক লিউকোপ্লাস্ট। এই যে এইটা এক ধরনের প্লাস্টিক যেটার মধ্যে কোনো ধরনের রঞ্জক পদার্থ থাকবে না, অর্থাৎ আমরা বলি কি ক্লোরোফিল তো থাকবেই না, পাশাপাশি আমরা ক্রোমোপ্লাস্টের মধ্যে যে রঞ্জক পদার্থগুলো পেয়েছিলাম সেগুলোর কোনোটাও থাকবে না। যে কারণে এদের কার হয় সাদা। অর্থাৎ আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারি যে কালারলেস অর্থাৎ বর্ণহীন যে প্লাস্টিক, সেই প্লাস্টিকগুলোকে আমরা লিউকোপ্লাস্ট বলবো। এবং ক্লোরোফিল না থাকার কারণে এই সকল জায়গায় কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি হয় না, সংগঠিত হয় না। এবং দেখা যায় কি যে সাধারণ যে কোষগুলোতে, উদ্ভিদের যে কোষগুলো সূর্যের আলো পৌঁছায় না, এইগুলো জায়গায় সাধারণত এই প্লাস্টিকগুলো আমরা দেখতে পাই। যেমন আমরা দেখি মূল মূল মাটির নিচে থাকে, মাটির নিচে থাকার কারণে এগুলো তো সূর্যের আলো তেমন পৌঁছায় না, মূলের মধ্যেও অনেক সময় আমরা কি পাই, লিউকোপ্লাস্ট পাই। আমরা ভ্রূণের মধ্যে পাই, এগুলো লুকায়িত অবস্থায় থাকে। বিভিন্ন যৌন কোষ এগুলো লুকায়িত অবস্থায় থাকে, যে কারণে এই সকল জায়গায় আমরা লিউকোপ্লাস্টের উপস্থিতি দেখতে পাই। এদের প্রধান কাজ হচ্ছে খাবার সঞ্চয় করে রাখা। আর অনেক সময় যদি লিউকোপ্লাস্ট আলো সংস্পর্শে আসে, অর্থাৎ কখনো কখনো হতে পারে যে আলো সংস্পর্শে যখন চলে আসবে, তখন কিছু কিছু ক্ষেত্রে কি হয়, তারা ক্রোমোপ্লাস্টে পরিণত হয়, অথবা কোনো কোনো সময় তারা ক্লোরোপ্লাস্টেও পরিণত হয়। এরপরে আমরা যে পৃষ্ঠা সম্পর্কে আসবো সেটা একটু আগেই বলেছিলাম যে আমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে বিস্তারিত জানবো। তো ক্লোরোপ্লাস্টের উৎপত্তি নিয়ে যদি কথাবার্তা বলি, যে ক্লোরোপ্লাস্টগুলো সাধারণত এদের আদি প্লাস্টিড বা আমরা ইংলিশে বলি প্রোপ্লাস্টিড জাতীয় ভাজক কোষ থেকেই, ভাজক কলা থেকেই এদের উৎপত্তি হয়েছে। এবং এগুলো দেখতে অনেকটা বর্ণহীন থলির মতো। এবং দেখা যায় কি যে এই প্রোপ্লাস্টিডগুলো সূর্যের আলোর উপস্থিতিতে আহ, রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। এবং কোষ বিভাজনের সময় যখন একটা কোষ বিভাজিত হয়, তখন ক্লোরোপ্লাস্টগুলো সমান দুই অংশে বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষের মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা যদি ক্লোরোপ্লাস্টের বিস্তার দেখি যে আহ, যদি কোন কোষে একটা ক্লোরোপ্লাস্ট থাকে, তবে সেটা কোষের একটা নির্দিষ্ট স্থানে থাকবে। তবে যদি একার থাকে, অর্থাৎ বহু ক্লোরোপ্লাস্ট যদি থাকে, তবে সাইটোপ্লাজমে এগুলো সমানভাবে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। আকৃতির কথা যদি বলি, ক্লোরোপ্লাস্ট দেখতে অনেক চ্যাপ্টা, কখনো কখনো ডিম্বাকার, গোলাকার, ফিতার মতো বা কাপের মতো। আমাদের বইয়ের মধ্যে অনেক উদাহরণ দেয়া আছে, তোমরা দেখে নিবা যে বিভিন্ন আকৃতির যে ক্লোরোপ্লাস্ট, এগুলো অবজেক্ট অনেক সময় পরীক্ষায় আসে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফিতার মতো, রিংয়ের মতো। হ্যাঁ, এগুলো আছে। যেমন স্পাইরোগাইরা যেটা স্পাইরাল টাইপ ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ আম, আহ, তারপরে তোমার হচ্ছে কোনো কোনোটা আছে পেয়ালার মতো, হ্যাঁ, রিংয়ের মতো, বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট আছে। আমরা সংখ্যার কথা যদি বলি, যে উম, সাধারণত স্পাইরোগাইরা, ক্লামাইডোমোনাস, শৈবালের উদাহরণ, এগুলোর মধ্যে
আহ, একটা কোষে একটাই ক্লোরোপ্লাস্ট থাকে, তবে উন্নত যে উদ্ভিদগুলো আছে সেগুলোর কোষে অর্থাৎ পাতার কোষে এর সংখ্যা 30-50টা পর্যন্ত হতে পারে। গঠনের কথা যদি বলি, আহ, এই ক্লোরোপ্লাস্টটা অর্থাৎ উন্নত যে উদ্ভিদকোষ সেই ক্লোরোপ্লাস্টটা তোমার হচ্ছে দুইটা আবরণী দিয়ে আবৃত থাকে, অর্থাৎ দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন। সরি। ক্লোরোপ্লাস্টের মধ্যে যে আহ, এক ধরনের আহ, সমসত্ব মিশ্রণ যেটা থাকে, যেটাকে আমরা স্ট্রোমা বলি, এবং এগুলো আমরা ছবির মধ্যে দেখতেছি যে তরল পদার্থ। এই তরল পদার্থ হচ্ছে অর্ধতরল, যে তরল পদার্থ এটা এক ধরনের কলয়েড জাতীয় দ্রবণ, এবং আহ, এর ভেতরে কিছু থলির মতো জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, গোলক থলির মতো বা ডিম্বাকার থলির মতো দেখতে পাওয়া যাচ্ছে। এইগুলোকে আমরা গ্রান বলে থাকি। আমরা দেখতেছি ছবির মধ্যে যে তোমার দানা থাকে, এবং দেখা যায় কি যে প্রতিটি ক্লোরোপ্লাস্টে এই গ্রানার সংখ্যা 60 থেকে 80টা হয়, এবং প্রত্যেকটা গ্রানা কি হচ্ছে পরস্পর একে অপরের উপর সজ্জিত হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আমরা বলি যে এক ধরনের স্ট্যাক অফ গ্রানা, অর্থাৎ আমরা গ্রানাম বলে থাকি। আচ্ছা, তো এই থলিগুলোর মধ্যে তোমার এক ধরনের কি থাকে, যে একটা আবরণী থাকে। এই আবরণীগুলোকে আমরা বলি হচ্ছে থাইলাকয়েড। তো থাইলাকয়েড আসলে আহ, এক ধরনের আবরণী যেগুলোর ভেতরে একটা গহ্বর থাকে, এবং এই গহ্বরগুলোকে লোকুলাস বলে। এবং দেখা যায় কি যে আহ, একটা গ্রানা তোমার আরেকটা গ্রানার সাথে কিন্তু একটা নালীর মতো অংশ দিয়ে যুক্ত থাকে, যেগুলোকে আমরা গ্রানালেলা বলতেছি। এবং এইগুলো যে আবরণীগুলো সেগুলো সাধারণত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়, এবং এগুলো ভেতরের দিকে এক ধরনের গোলাকার দানা দেখতে পাওয়া যায়। আমরা ছবির মধ্যে এখানে ক্লিয়ার দিতে পারছি না, বইয়ের মধ্যে আরো সুন্দর ছবি আছে, দেখবেন যে এগুলোর মধ্যে যে আহ, গোলাকার কিছু দানা দেখা যায়, যেগুলোকে কোয়ান্টোসোম বলা হয়। এবং এই কোয়ান্টোসোম গুলোর মধ্যেই সাধারণত কি থাকে, যে আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে যে খুবই গুরুত্বপূর্ণ উপাদান ক্লোরোফিল, সেই ক্লোরোফিল অবস্থান করে, এবং এগুলোর সাহায্যেই কিন্তু সাব সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হয়। স্ট্রোমার কথা যদি বলি, যে উম, গ্রানাম থেকে আমরা গ্রানামের অংশ বাদে যে ঊর্ধ্বতর তোমার আহ, তরল আকৃতির যে কলসজাত পদার্থগুলো পাই সেগুলি হচ্ছে স্ট্রোমা। এবং এগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের কি থাকবে না, ক্লোরোফিল থাকবে না। ক্লোরোফিলের অবস্থা শুধুমাত্র কোয়াটোসোমের মধ্যে, যেটা আমরা দেখলাম থাইলাকয়েড মেমব্রেনের ভিতরের স্তরে থাকে। আমরা রঞ্জকের পদার্থের কথা যদি বলি, যে ক্লোরোপ্লাস্টে হয়তো আমাদের ধারণা যে ক্লোরোপ্লাস্টের মধ্যে শুধু ক্লোরোফিলই থাকবে, এটা সত্য নয়। ক্লোরোপ্লাস্টের মধ্যে আহ, ক্লোরোফিল তো থাকবেই, পাশাপাশি আরো কিছু রঞ্জক পদার্থ থাকে, যেমন এগুলোকে আমরা একত্রে বলি ক্যারোটিনয়েড। তো আমরা দেখি যে যদি সায়ানোব্যাকটেরিয়ার কথা বলি, যেগুলোকে আমরা নীলাভ সবুজ শৈবাল বলি, আহ, এই নীলাভ সবুজ শৈবালের মধ্যে যে ক্লোরোফিলটা থাকে সেটা একটা পর্দা দ্বারা আবৃত থলির মধ্যে থাকে, যেটাকে আমরা ক্রোম্যাটোফোর বলে থাকি। কারণ সায়ানোব্যাকটেরিয়া এক ধরনের আদি কোষী, যেখানে কোনো ধরনের ক্লোরোপ্লাস্ট তৈরি হয় না। এখন ক্লোরোপ্লাস্ট যদি না তৈরি হয়, তাহলে তারা কিভাবে নিজেদের খাবার নিজেরা তৈরি করবে? যে কারণে এদের মধ্যে ক্লোরোফিল থাকে, তবে এই ক্লোরোফিলটা এক ধরনের থলের মধ্যে থাকে, পর্দাবৃত থলে, যেগুলোকে আমরা ক্রোম্যাটোফোর বলতেছি। আচ্ছা, আর অন্যান্য সকল যে সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ আছে সেগুলোর মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকবে, পাশাপাশি ক্লোরোপ্লাস্টও থাকবে। আচ্ছা, আহ, আমরা সাধারণত ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এই জাতীয় ক্লোরোফিল অনেক পাই। ক্লোরোফিলের ভাগ আছে। তো ক্লোরোফিল এ হচ্ছে আমরা শুধুমাত্র সবুজ এবং লোহিত ব্যাকটেরিয়া ছাড়া সকল ধরনের সাব সংশ্লেষণকারী উদ্ভিদে পাই। কিন্তু ক্লোরোফিল বি সকল উন্নত উদ্ভিদ এবং সবুজ শৈবাল কোষের মধ্যে থাকবে। এছাড়াও আমরা দেখি যে ক্লোরোফিল সিও আছে, যেগুলো সাধারণত বাদামি শৈবাল যেগুলো আছে, ডায়াটম বা বাদামি শৈবাল, এগুলোর মধ্যে থাকে। ক্লোরোফিল ডি লোহিত শৈবালের মধ্যে থাকে। এছাড়া ক্যারোটিনয়েডের মধ্যে আমরা যেগুলো দেখি, ক্যারোটিন, জ্যান্থোফিল,
বা ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন এগুলো থাকে। ফাইকোএরিথ্রিন গুলো তোমার লোহিত শৈবাল এবং ফাইকোসায়ানিন গুলো নীলাভ সবুজ শৈবালের মধ্যে আমরা দেখতে পাই। আচ্ছা, তো ক্যারোটিনয়েডের মধ্যে আরো দুইটা রঞ্জক পদার্থ দেখি আমরা, একটা হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে জ্যান্থোফিল। ক্যারোটিনটা হচ্ছে কমলা বর্ণের এবং জ্যান্থোফিলটা হচ্ছে হলুদ বর্ণের। এছাড়া লাইকোপিন, লুটেওল এগুলো কিছু খুব আনকমন কিছু হচ্ছে আহ, রঞ্জক পদার্থ। আমরা আহ, আমরা এখন যে জিনিসটা সম্পর্কে জানবো, এর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে। এর মধ্যে আছে পাইরিনয়েড। আর সবুজ যে শৈবালগুলো হয় সেগুলোর ক্লোরোপ্লাস্টে এক ধরনের সঞ্চিত খাদ্য পাওয়া যায়, যেগুলোকে আমরা পাইরিনয়েড বলি। এবং পাইরিনয়েডের মধ্যে একবারে সেন্টারে এদের প্রোটিন থাকে এবং প্রোটিনের আশেপাশে ঘিরে এদের শ্বেতসারের একটা আস্তরণ থাকে, স্টার্চের একটা আস্তরণ থাকে। এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে চক্ষুবিন্দু বা স্টিগমা। আমরা নিম্ন শ্রেণীর যদি শৈবালের কথা বলি, এই নিম্ন শ্রেণীর শৈবালে এক ধরনের আলোক সংবেদী অংশ আমরা দেখতে, যেগুলোকে আমরা চক্ষুবিন্দু বলে থাকি। যেহেতু চোখ আলোক সংবেদী, আমাদের চোখ আলোক সংবেদী, এই নিম্ন শ্রেণীর শৈবালের মধ্যে এরকম কিছু জিনিস দেখতে পাওয়া যায়, যেগুলো আমরা চক্ষুবিন্দু বা আই স্পট বলি বা স্টিগমা বলি। এগুলোর মধ্যে আলো গ্রহণ করার মতো এক ধরনের রঞ্জক তথ্য থাকে। আমরা কাজের কথা যদি বলি, প্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টের কাজ যদি একত্রে আলোচনা করি, সেক্ষেত্রে দেখব যে এদের কাজ হচ্ছে খাদ্য তৈরিতে ক্লোরোপ্লাস্টের ভূমিকা রয়েছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজন খাদ্য সঞ্চয় করার ক্ষেত্রেও প্লাস্টিডের ভূমিকা রয়েছে। আমরা দেখছি ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে ফুল, পাতা, ফলকে আকর্ষণীয় করে আহ, যদি বিভিন্ন রঙিন করা যায়, সেক্ষেত্রে কীটপতঙ্গ আকৃষ্ট হয়, পরাগায়ন করতে সাহায্য করে। এবং প্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টের কাজ উদ্ভিদকে বর্ণময় এবং আকর্ষণীয় করে তোলে। আমরা এরপরে আরেকটা যে টপিক সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রিওল। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের জন্য। আমরা সেন্ট্রিওলের একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। আমরা সেন্ট্রিওল সম্পর্কে জানতে গেলে প্রথমে যেটা বলতে হচ্ছে যে প্রাণী কোষ এবং কিছু উদ্ভিদ কোষে স্বপ্রজননক্ষম নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং একটা গহ্বর অর্থাৎ ফাঁকা জায়গাকে ঘিরে 9টা গুচ্ছ প্রান্তীয় অনুনালিকা নির্মিত খাটো নলে গঠিত যে অঙ্গাণুটা, সেটাই সেন্ট্রিওল। তো সেন্ট্রিওল প্রথম আবিষ্কার করেন, আমরা ছবিতে দেখতেছি, বিজ্ঞানী ভ্যান বেন্ডেন 1887 সালে সর্বপ্রথম সেন্ট্রিওল শনাক্ত করেন। এবং 1828 সালে জার্মান জীববিজ্ঞানী থিওডর বোভেরি এটার বিশদ বিবরণ দেন। অবস্থানের কথা যদি বলি, যে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং অনেক ধরনের উদ্ভিদ এবং প্রাণীতে সেন্ট্রিওল কিন্তু আমরা পাবো। সাধারণত যেগুলো প্রোক্যারিওটিক কোষ অর্থাৎ আদি কোষগুলো বা ডায়াটম, ইস্ট বা অ্যাঞ্জিওস্পার্ম যেগুলো, এগুলোর মধ্যে এই সেন্ট্রিওল থাকে। এবং আমরা সংজ্ঞার মধ্যেই বলেছিলাম যে এগুলো নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে এবং সংখ্যায় সবসময় একজোড়া করে অবস্থান করবে। গঠনের কথা যদি বলি, সেন্ট্রিওল সাধারণত নলাকার এবং নলাকার থাকার কারণে একটা ব্যাস রয়েছে 0.25 মাইক্রোমিটারের মতো এবং দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখা গেছে প্রায় 3.7 মাইক্রোমিটারের মতো। শুধু নলাকার না, এগুলো বেলন আকার এবং দুইটা মুখ খোলা পিপের মতো। পিপা মানে হচ্ছে ব্যারেল, ইংলিশে বলি ব্যারেল। আমরা দুই পাশ যদি খুলে রাখি যেরকম হয় সেই রকম। এবং প্রত্যেকটা সেন্ট্রিওলের মধ্যে 3 অংশ থাকবে, যেগুলো যদি আলাদা আলাদা ভাবে বলি, যে প্রাচীর, সিলিন্ডার ওয়াল, প্রয়োনুনালিকা বা ট্রিপ্লেটস বলি আমরা, এবং যোজক লিঙ্কার, যোজক বা লিঙ্কার। তো অনুনালিকার মধ্যে যে অনুনালিকাগুলো রয়েছে সেগুলো হচ্ছে 9 অনুনালিকা থাকে এবং প্রত্যেকটা অনুনালিকা আমরা ছবির মধ্যে যদি দেখি, যে এখানে কিছু ট্রিপলেটস দেখতে পাই, ইংলিশে লেখা আছে, হাইলাইট করা আছে, যে ট্রিপলেটস গুলো আহ, প্রত্যেকটাই কিন্তু সমান দূরে দূরে অবস্থান করতেছে এবং 3টা করে প্রণালিকা নিয়ে গঠিত।
যে কারণে আমরা ত্রয়ী অনুনালিকা বলতেছি। পরপর সংলগ্ন তিনটে উপনালিকাকে আমরা ছবির মধ্যে দেখি যে এ বি সি এই নামে কিন্তু আমরা চিহ্নিত করেছি, এবং এই উপনালিকাগুলো কিন্তু পার্শ্ববর্তী অনুনালিকার সঙ্গে এক ধরনের ঘনত্বের সাহায্যে যুক্ত থাকে, এবং সেন্ট্রিওলের চারপাশে এক ধরনের গাঢ় তরল পদার্থ থাকে, এবং এটাকে আমরা সেন্ট্রোস্ফিয়ার বলতেছি। এবং সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল দুইটা মিলে আমরা যে নামকরণ করি সেটাকে হয় সেন্ট্রোজোম। সেন্ট্রিওলের মধ্যে আমরা সাধারণত প্রায় প্রোটিন, লিপিড এবং এটিপি। কাজের কথা যদি বলি, যে প্রধান কাজ হচ্ছে কোষ যখন বিভাজিত হয় তখন মাকুতন্ত্র গঠন করে, অর্থাৎ স্পিন্ডল যন্ত্র যেটা আমরা বলি, এবং ক্রোমোজোম যখন দুই পাশে চলে যায় সেই দুই পাশে চলে যাওয়া অর্থাৎ প্রান্তীয় গমনে সাহায্য করে। এছাড়া যে কোষগুলোর মধ্যে সিলিয়া ফ্লাজেলা অবস্থান করে সেই সিলিয়া ফ্লাজেলা সৃষ্টি করাও সেন্ট্রিওলের অনেকাংশ কাজ। শুক্রাণু লেজ গঠন করতে এগুলো সাহায্য করে। এরপরে আসতেছি কোষীয় কঙ্কাল সম্পর্কে, যে আমরা প্রত্যেকটা মৃত কোষের মধ্যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে সেগুলোর মাঝামাঝি জায়গা অর্থাৎ ভেতরের দিকে কিছু সুতা মিলিত হয়ে জালিকার ন্যায় গঠন তৈরি করছে, এগুলোকে আমরা কোষীয় কঙ্কাল বা ইংলিশে বলা হয় সাইটোস্কেলিটন। তো এই সুতাগুলো সাধারণত প্রোটিন নির্মিত হয়, এবং তিন ধরনের সুতার সমন্বয়ে এই কোষীয় কঙ্কালগুলো গঠিত। এগুলোর মধ্যে আছে মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো এগুলো একটু একটু করে আমরা জানি। মাইক্রোটিউবিউলস কোনগুলো? ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত প্রোটিনযুক্ত ফাঁপানো আকার যে অংশ কোষের চলনে, আমরা একটু গুরুত্ব দেব এখানে, যে কোষের চলনে, কোষ বিভাজনে এবং কোষের অন্তঃকাঠামো গঠনের মাধ্যমে ভার বহন করে। অর্থাৎ আমরা যে কোষীয় কঙ্কালগুলোর মধ্যে যে সূত্রগুলো পাই সেই সূত্রকের মধ্যে যেগুলো কোষের চলনে, কোষ বিভাজনে এবং অন্তঃকাঠামো গঠনের মাধ্যমে ভার বহন করে থাকে সেগুলোকে আমরা বলি মাইক্রোটিউবুলস। মাইক্রোটিউবুলস গুলো অশাখা, অর্থাৎ এর কোনো শাখা প্রশাখা নাই, লম্বা এবং অনেকটা নলাকার। আমরা কাজের কথাই আমরা মধ্যে বলে ফেলছি, যে এরা কোষ বিভাজনে সাহায্য করবে, কোষের ক্ষরণ, আন্তঃকোষীয় পরিবহন, ফ্লাজেলা সিলিয়ার আন্দোলন এগুলো ভূমিকা পালন করবে। এবং এই মাইক্রোটিউবুলস প্রথম আবিষ্কার করেন রবার্টিস এবং ফ্রান্স 1953 সালে মাইক্রোটিউবুলস প্রথম আবিষ্কার করেন। মাইক্রোটিউবুলস অবস্থানের কথা যদি বলি, এদেরকে আমরা সিলিয়া, ফ্লাজেলা এবং উপগাঠনিক উপাদান হিসেবে এগুলোর অবস্থান করবে, এবং ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে অনেক সময় যুক্ত থাকবে। স্পিন্ডল ফাইবারের মধ্যে পাবো অ্যাস্টার রশ্মি, শুক্রাণুর লেজ, সেন্ট্রিওল এবং বেসাল বডি, এইগুলোর মধ্যে কিন্তু মাইক্রোটিউবুলস থাকবে। আমরা এরপরে দেখি মাইক্রোটিউবুলস কেমন গঠন। আমরা আগেই বলেছি এগুলো অর্থাৎ শাখাহীন এবং টিউব জাতীয়। সাধারণত এদের ব্যাস হয়ে থাকে 10 থেকে 20 মিলি মাইক্রনের মতো, এবং যে প্রোটিন ওগুলো দিয়ে গঠিত, এগুলো আলফা বিটা টিউবুলিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে এই মাইক্রোটিউবুলস গঠিত হয়। কাজের কথা যদি বলি, আমরা একটু আগেই বলেছিলাম যে ফ্লাজেলা সিলিয়া যুক্ত যে কোষগুলো সেগুলোর মধ্যে অবস্থান করতেছে, যে কারণে ফ্লাজেলা এবং সিলিয়ার আন্দোলনে এগুলো ভূমিকা পালন করে। মাইক্রোফাইবিলের বিন্যাস নির্দেশ করে। এরা কোষ প্রাচীর গঠনেও সাহায্য করে। আমরা মাইক্রোফিলামেন্টের কথা আসি। মাইক্রোফিলামেন্ট সুকেন্দ্রিক কোষ অর্থাৎ ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে, এবং এটাও প্রোটিন তৈরি এক ধরনের অতি সূক্ষ্ম সংকোচনশীল তন্তু যেগুলো কোষ চলনে অংশগ্রহণ করতেছে, এগুলোকে মাইক্রোফিলামেন্ট বলতেছে। এগুলো কোষের নিচে ফিতার মতো বিন্যস্ত থাকে, ওর মধ্যে অনেকটা ফিতার মতো দেখতে পাচ্ছি। এগুলো সরু, লম্বা, সংকোচনশীল, পেঁচানো, দ্বিতন্ত্রী, মানে দুইটা করে হেলিক্স বিশিষ্ট, অনেকটা ডিএনএ এর মতো। এদের ব্যাস 30 থেকে 60 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়। এরা দুই ধরনের প্রোটিন, একটা হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন, এই দুই ধরনের প্রোটিন দিয়ে গঠিত। কাজের কথা যদি বলি, যে কোষের আকৃতি দান, যান্ত্রিক দৃঢ়তা প্রদান এগুলোতে অংশগ্রহণ করবে। এরা সাইটোপ্লাজমের চলন, ফ্যাগোসাইটোসিস, স্পিনোসাইটোসিস এই প্রক্রিয়াগুলো সম্পর্কে তোমরা পরবর্তীতে উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান সব জানবা, যে এই কাজগুলো নিয়ন্ত্রণ করে। আমরা কোষের মধ্যে সাইটোকাইনেসিস দেখবো আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে, যে সাইটোপ্লাজমের বিভাজন, এই সাইটোপ্লাজমের বিভাজন ঘটিয়ে কোষ বিভাজনেও এরা সাহায্য করবে, এবং কোষের বিভিন্ন অঙ্গাণুর অবস্থান পরিবর্তন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেও এই মাইক্রোফিলামেন্টের ভূমিকা রয়েছে।
ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলনে সাহায্য করে। আমরা একটু আগে যখন বলেছিলাম যে আহ, তোমার কোষীয় কঙ্কালগুলো তোমার ক্রোমোজোমগুলোকে দুই মেরুতে নিয়ে যেতে সাহায্য করে, যে সেন্ট্রিওলের কাজ ছিল। হ্যাঁ, এই হলো মোটামুটি আমাদের মাইক্রোফিলামেন্ট। লাস্ট যেটা আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে, ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি, আর মাইক্রোটিউবিউলস এবং মাইক্রোফিলামেন্টের মাঝামাঝি এক ধরনের তন্তু। এগুলো মোটামুটি 10 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট, এগুলো প্রোটিন দিয়ে তৈরি। তবে আহ, আমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্টগুলো বিভিন্ন রকম পাই। যে 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া গেছে, এগুলোর মধ্যে আছে ক্যারাটিন, ল্যামিন, নিউরোফিলামেন্ট, ভাইমেন্টিন। এগুলোর কাজ মোটামুটি কোষের আকৃতি দান করা বা যান্ত্রিক দৃঢ়তা প্রদানে অংশগ্রহণ করা। মাইক্রোবডিসের কথা যদি বলি, যে এগুলোর আবরণটা হচ্ছে একক আবরণ। আবরণ বিশিষ্ট এক ধরনের ক্ষুদ্রাকার সংজ্ঞাণু, যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে এবং কোষের বিপাক প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করে সেগুলো হচ্ছে মাইক্রোবডিস। মাইক্রোবডিস অনেক রকমের আছে। আমরা সাধারণত 3 ধরনের মাইক্রোবডিস গুলো নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে প্যারোক্সিজম, গ্লাইওক্সিজম এবং স্পেরোজোম। প্যারোক্সিজম হচ্ছে আমরা অধিকাংশ উদ্ভিদ কোষ এবং বহু প্রাণী কোষে কিছু একক পর্দাযুক্ত এনজাইম পূর্ণ মাইক্রোবডি পাই, যেগুলো হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 উৎপাদন এবং এগুলো ভেঙে ফেলার জন্য অর্থাৎ বিয়োজনে ভূমিকা রাখে। এগুলো হচ্ছে পারঅক্সাইড। এগুলোর মধ্যে এক ধরনের দানাদার অর্থাৎ ক্রিস্টাল এনজাইম থাকে, যেগুলোর মধ্যে আছে ক্যাটালেস। এই ক্যাটালেস এনজাইমটা কি করে থাকে, হাইড্রোজেন পারঅক্সাইডকে পানি এবং অক্সিজেন এই দুইটাতে রূপান্তর করে। কারণ কি, হাইড্রোজেন পারঅক্সাইডটা হচ্ছে বিষের মতো অনেকটা বিষতুল্য বলি। এই ক্যাটালেস এনজাইম থাকার কারণে এই ক্যাটালেস এনজাইম কি করে, হাইড্রোজেন পারঅক্সাইডকে পানি এবং অক্সিজেনে রূপান্তর করে কোষটাকে রক্ষা করে। গ্লাইওক্সিজমের কথা যদি বলি, উদ্ভিদ কোষে এটাও একক পর্দাবৃত এক ধরনের আহ, বহুভুজাকার মাইক্রোবডি, যেগুলো ফ্যাটকে কার্বোহাইড্রেটে পরিণত করবে। কারণে আমরা এটাকে গ্লাইওক্সিজম বলি। আমরা বীজের মধ্যে লিপিড সঞ্চয়ী কিছু কোষ আছে, যেগুলো মধ্যে এই গ্লাইওসিসোম গুলো পাওয়া যাবে। এদের কাজ, বীজের যখন অঙ্কুরোদ্গম হয় তখন লিপিডকে ভেঙে এক ধরনের গ্রহণ উপযোগী চিনিতে পরিণত করে, যাতে করে ফটোসিনথেসিসের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করার আগ পর্যন্ত, অর্থাৎ যখন বীজ থেকে চারা অঙ্কুরিত হয় তখন কিন্তু তার ফটোসিনথেসিস করার মতো ক্ষমতা থাকে না। ওই সময়টুকু যাতে চারার বৃদ্ধিটা অব্যাহত থাকে, খাবার দাবার ঠিক পায়, সেই কারণে এই গ্লাইওক্সিজমগুলো হেল্প করে। স্পেরোজোমের কথা বলি, যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে একক পর্দাবৃত যে ক্ষুদ্র অঙ্গাণুর মধ্যে অ্যাসিড ফসফেটেস এক ধরনের এনজাইম, এই এনজাইমগুলো থাকবে, সেগুলো স্পেরোজোম। এবং এগুলো আমরা পাওয়া যায়, আমরা দেখি সাধারণত তামাক গাছের ফলের মধ্যে বা ভুট্টার মূলের মধ্যে আমরা স্পেরোজোম পাই। এগুলোর মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের বিভাগ ঘটে এবং ফ্যাট সঞ্চিত হয়, এটা স্পেরোজোমের কাজ। লাস্ট যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কোষ গহ্বর। আমরা আদর্শ কোষের সাইটোপ্লাজমে যে একটা ফাঁকা অংশ দেখতে পাই, এটাকেই আমরা কোষ গহ্বর বলি। আমরা দেখি কি, যে অপরিণত যে কোষগুলো আছে এগুলোর মধ্যে এই কোষ গহ্বর কিন্তু সংখ্যায় অনেক থাকে, কিন্তু পরিণত কোষের মধ্যে এই সবগুলো গহ্বর মিলে একটা বড় আকৃতির গহ্বর গঠন করে এবং এই গহ্বরগুলোকে একটা পাতলা পর্দা বেষ্টন করে রাখে, মানে ঘিরে রাখে। এই ঘিরে রাখা পর্দাটাকে আমরা বলি টনোপ্লাস্ট। এটা অনেক সময় অবজেক্টিভে আসে। প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা গহ্বরকে ঘিরে রাখে তাকে টনোপ্লাস্ট বলে। এই কোষ গহ্বরের ভেতরে এক ধরনের রস থাকে, যেটাকে আমরা কোষ রস বলে থাকি। কোষ রসের মধ্যে পানি থাকে, বিভিন্ন রকম অজৈব জৈব লবণ থাকে, জৈব অ্যাসিড থাকে, শর্করা, আমিষ, চর্বি, বিভিন্ন জাতীয় পদার্থ আমরা দেখতে পাই। বিভিন্ন রকম রঙও এটার মধ্যে। কাজের কথা যদি বলি, যে এগুলোর মধ্যে কোষ রস থাকবে, প্রয়োজনীয় বর্জ্য পদার্থ ধারণ করবে, এরা কোষের ভিতরের যে পিএইচ সেটা রক্ষা করবে, ভিতরের পানির চাপ রক্ষা করে এবং কোষকে সাধারণত গঠনগতভাবে দৃঢ়তা প্রদান করে। তো এই হলো মোটামুটি আমরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তো তোমরা সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আমি আবার কানেক্ট হব আশা করি। সেই প্রত্যাশায় আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।